2 ঘন্টা পর মধুর গায়ের জ্বর কমে এলো। মধুর জ্বরের জন্য কেউ আর সূর্য ডোবা দেখতে গেল না। তা নিয়ে মিতুল খুব ঝামেলা করলো। একজন অসুস্থ, তাই সবাইকে কেন তার জন্য রুমে বসে থাকতে হবে। রাগে মিতুল কাঁপছে। যখন থেকে শুনতে পেয়েছে মধু অসুস্থ, তখন থেকে ও আকাশে উড়ে বেড়াচ্ছে যেন। আর একটা জিনিস ওর ভালো লেগেছে, মধু অসুস্থ হয়েছে তারপর থেকে ফুয়াদ একবারও ওর কাছে যায়নি। এতে স্পষ্ট ওই থার্ড ক্লাস মেয়ের জন্য ফুয়াদের কোনো টান নেই। মিতুলের খুশি ধরে না যেন। সেই খুশিতে ও সাজুগুজু করে আসলো। ফুয়াদকে নিয়ে রাতে সমুদ্রের পাড় ঘেঁষে হাঁটবে। খুব ইচ্ছে করছে ফুয়াদের হাত ধরে হাঁটতে। ফুয়াদ বাদে সবাই দুঃখী মুখ করে বসে আছে, তার মানে ওকে বললেই রাজি হয়ে যাবে। মিতুল খুশি মনে ফুয়াদের রুমে নক করলো। মিতুল তখনও জানতো না ওর সাথে কি ঘটতে চলেছে। ফুয়াদ দরজা খুলে মিতুলকে সেজে গুজে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুচকালো। মিতুল বলল, চলো আমরা দুজনে একটু একাকিত্ব ঘুরতে যাই। মানে? ওই বাইরের মেয়েটা একটু অসুস্থ হয়েছে, তাতে সবাইকে কেন রুমে বসে থাকা লাগবে বলো তো? বেশি বাড়াবাড়ি। মিতুল নিজেও জানে না ও কাকে কি বলছে। সবাই ঘুরতে যেতে চেয়েছিল, শুধু ফুয়াদের ধমক খেয়ে সবাই যাওয়া ক্যান্সেল করেছে। ফুয়াদ রাগী স্বরে মিতুলকে বলল, এর আগেও তো এখানে এসেছো, কোনো জায়গা বা কিছুই দেখার বাকি নেই। একজন অসুস্থ, তাকে রেখে বাইরে ঘুরতে যাওয়ার এত ইচ্ছে কেন? তোমার যেতে ইচ্ছে হলে তুমি যাও, আমি কোথাও যাব না। মিতুলের হাসি খুশি মুখটা নিমেষে মলিন হয়ে গেল। ও কিছু বলতে যাবে, রুমের ভেতর থেকে সাহিত্য বেরিয়ে এসে মিতুলকে বলল, তুমি চাইলে আমি তোমার সাথে যেতে পারি, আমারও রুমের ভিতরে বসে থাকতে ভালো লাগছে না। মিতুল কটমট চোখে তাকিয়ে আছে সাহিত্যের দিকে। ফুয়াদ সাহিত্যের কথা শুনে মিতুলকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ, ওকেই নিয়ে যাও, আমি কোথাও যেতে পারবো না। সাহিত্য, তুই যা। সাহিত্য ভেতরে গিয়ে শার্ট পরিবর্তন করে এসে দাঁড়ালো মিতুলের পাশে। মিতুল বোকা চোখে একবার সাহিত্যের দিকে তাকিয়ে গটগট করে রিসোর্টের বাইরে চলে এলো। ফুয়াদ কল দিল তিন্নিকে। তিন্নি মধুর থেকে সরে ব্যালকনিতে এসে ফোন রিসিভ করে ফিস ফিস করে কথা বলল ওর সাথে। ফুয়াদ মধুর খোঁজ নিচ্ছে ফোন করে, এছাড়া উপায় নেই। মধু যে ওর উপর রাগ করে অসুস্থ হয়ে পড়েছে ও জানে। মধুর সামনে গেলে ও আরো উত্তেজিত হয়ে পড়বে, রাগারাগি করবে, যেটা ও চায় না। এমনিতেই অসুস্থ এই অবস্থায় আর রাগারাগি করিয়ে কষ্ট দিতে চায় না ফুয়াদ। ফুয়াদ বিছানায় আধা শোয়া হয়ে ফোন টিপতে লাগলো। ওর ফোনে একটা ভিডিও আসতেই ও লাফিয়ে উঠে বসলো। প্রান্ত পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে রমেশচন্দ্র একটা মেয়ে নিয়ে সাগরের পাড়ে ঘেঁষে হাঁটতে। ফুয়াদ তাড়াতাড়ি টি শার্ট এক টান দিয়ে খোলে, মাথা ঢাকা জ্যাকেট পরে চোখ পর্যন্ত ঢেকে সেদিকে ছুটল। সমুদ্রের সাথে দেখা হয়ে গেল মধু ও তিন্নি রুমের সামনে। সমুদ্র ফুয়াদকে হন্তদন্ত হয়ে ছুটে যেতে দেখে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিস এত তাড়াহুড়া করে? এসে বলছি। মধু এখন কেমন আছে? আগের থেকে বেটার বলছে, বাইরে ঘুরতে যাবে। এই অবস্থায়? মেয়ের গায়ে জোর আছে, রেডি হচ্ছে। তাহলে নিয়ে আসো, আমি যাচ্ছি। হারে শোন ছোট। ফুয়াদ আর শুনল না, চলে গেছে। রাহি আর নাইমও যখনই শুনতে পেয়েছে মধু ঘুরতে যেতে চায়, তখনই দুজন চলে গেছে। রয়ে গেছে তিন্নি, মধু ও সমুদ্র। সমুদ্র ওদের জন্য অপেক্ষা করছে। মধুর গায়ের তাপমাত্রা এখনো কম থাকলেও শরীরে ব্যথা আছে, দুর্বল লাগছে। ডিনারে বেশি খেতে পারেনি, মুখ তিতা হয়ে আছে। তবু কষ্ট করে একটু খেয়ে ওষুধ খেয়েছে। আসলে নিজেকে সুস্থ করার চেষ্টা, না হলে মধুর চোখের কাটা হচ্ছে। ওষুধ একটুও পছন্দ করে না ও, কিন্তু আজ খেয়েছে। নিজে থেকেই বেড়াতে আসা, বৃথা হবে সেটা ও চায় না কোনোভাবেই। মধু লম্বা হাতার কামিজ পরেছে, সুতি ওড়না দেখে যাতে গায়ে জড়ানো যায়। হিজাবের মতো করে ওড়না দিয়ে মাথা ও শরীর ঢেকে নিয়েছে যাতে বাতাস কম লাগে। সুতি পাতলা কাপড়ের পোশাকে কতটাই বা শীত কমে। বাইরের শীতল বাতাস ওকে কাঁপিয়ে দিচ্ছে। শীতের মাত্রা এজন্য তীব্র থেকে তীব্রতর লাগছে। মধু কেঁপে কেঁপে উঠছে। 3 জোড়া পা ধপাধপ শব্দ করে হাঁটছে। মধু হাত গুটিয়ে ওড়নার ভেতরে লুকিয়ে রেখেছে। সমুদ্র, তিন্নি ও মধু সাগরের কাছাকাছি এসে দেখতে পেল মিতুল আর সাহিত্য ঘুরছে। নাইম আর রাহিকে দেখা গেল না। মিতুল সমুদ্রকে দেখতেই কাছে ডাকলো। সমুদ্র সেদিকে এগিয়ে গেল। তিন্নি আর মধুকে আসতে বলল। তিন্নি বলল, ভাইয়া
তুমি যাও, আমরা এদিকেই আছি। মধু, এত জড়সড়ো হয়ে আছো কেন? খারাপ লাগছে নাকি? না, ভালোই লাগছে। মুখ দেখে কিন্তু মনে হচ্ছে আফসোস করছো এখানে এসে। এখন দাঁড়িয়ে থাকতেও ক্লান্ত লাগছে। একদমই না, আমি ঠিক আছি। ঘোরাঘুরি করলে আমি একদম ঠিক হয়ে যাই। এসব অসুখ আমায় কাবু করতেই পারে না। মধু মুখে এত যুক্তি দিলেও সমুদ্রের বলা কথাটি সত্য। এখানে এসে আফসোস হচ্ছে কেন এলো। এখনো শরীর যে খারাপ লাগছে, মাথা ঘুরছে, শীতে দাঁড়িয়ে থাকতে পারছে না। কিন্তু তিন্নিকে বলতে ইচ্ছে করছে না, কেন জানি মনে হচ্ছে ওকে বললে ফুয়াদের কানে চলে যাবে কথাটা। মধু দেখলো তিন্নি ফোনে মগ্ন। ও এদিকে ওদিকে তাকিয়ে ফাহাদের খোঁজ করলো। সন্ধ্যায় অনেক সময় ফাহাদ ওর কাছে বসেছিল। ছেলেটা ভারী দুষ্ট, ওকে মৌমাছি বলে রাগ উঠায়। প্রচুর রাগ ওর উপর হয়। কারণটা ফুয়াদও জানে। ফুয়াদের জন্য ওদের উপর রাগ করার কারণ নেই, তবুও হয় কেন জানে না মধু। মধু তিন্নিকে রেখেই একাই ঢেউ আসা পার ঘেঁষে হাঁটতে লাগলো। খারাপ লাগলেও পরিবেশটা মনোমুগ্ধকর। ওর শরীর অসুস্থ না থাকলে এই সময়টা চিরস্মরণীয় হয়ে থাকতো। কিন্তু এখন বিতৃষ্ণা লাগছে, কোনো সৌন্দর্য ওকে টানতে পারছে না। হাঁটতেও ইচ্ছে করছে না, মন চাচ্ছে এখানে হাত পা ছড়িয়ে শুয়ে পড়তে। মধু তিন্নির কাছে গিয়ে বলতে চাইলো ফিরে যাওয়ার কথা। ও পা বাড়ালো তিন্নির দিকে। হঠাৎ একটা পুরুষালী হাত মধুর কাঁধ জড়িয়ে নিজের বুকের সাথে মধুকে মিশিয়ে নিল। মধুর হৃৎপিণ্ড লাফিয়ে উঠল। শীতল শরীরটা কারো বুকে আশ্রয় পেয়ে উষ্ণ হয়ে উঠল। মধুর ওড়নার উপর দিয়ে লোকটার কাঁধ চেপে ধরেছে। মধু ছটফট করছে তার বাহুডোরে থেকে ছুটতে। মাথা উঁচু করে লোকটার মুখমণ্ডল না দেখলেও মধু লোকটার পারফিউমের ঘ্রাণ পেয়ে তাকে চিনে ফেলেছে। চোখ মুখ শক্ত করে পা থামিয়ে দিয়েছে। ছাড়ুন আমাকে। দাঁতে দাঁত চেপে বলল মধু। ফুয়াদ মধুর কথা শুনল। মধুর কাঁধ থেকে হাতটা সরিয়ে মধুর সামনে এসে দাঁড়ালো। মধু মাথা তুলছে না, ওর দৃষ্টি নিচের দিকে। ফুয়াদ অসুস্থতায় মধুর লাল হওয়া মুখশ্রীর দিকে অপলক তাকিয়ে আছে। দাঁড়িয়ে থাকতে পারছো না ঠিক মতো। এই শরীর নিয়ে বাইরে বের না হলে কি ভালো হতো না? আমার ভালো নিয়ে আপনার ভাবতে হবে না। তোমার ভালো আমি দেখবো না তো কে দেখবে? মধু আগুন গরম চোখে মাথা তুলে তাকালো ফুয়াদের দিকে। ফুয়াদের ঠোঁটের কোণে হাসি। ও তাকাতেই বলল, থ্যাংক ইউ। Why? I am so happy. Today you have realized my love. And today I success in a task that I have been doing for a long time. অত্যন্ত খুশি মুখে বলল ফুয়াদ। ওর চোখে মুখে খুশি উপচে পড়ছে যেন। মধু ওর কথার আগামাথা কিছু বুঝতে পারল না, বুঝতে চাইলও না। মধু বলল, আপনাকে বলেছিলাম না আমার আশেপাশে আসবেন না। আমার থেকে দূরত্ব বজায় রেখে চলবেন। আমি সব কথা শোনার মতো বাধ্য নই। মধু আর কথা বাড়ালো না। ফুয়াদকে রেখে উল্টো ঘুরে হাঁটা ধরল আর উচ্চ স্বরে বলল, আমার পেছনে একদম আসবে না, না হলে ভালো হবে না বলে দিচ্ছি। ফুয়াদ মধুর কথা শুনল না, মধুর পেছনেই হাঁটতে লাগলো। দেখতে পেল মধুর কাঁপুনি, সাথে সাথে মধুর এলোমেলো অগোছালো পায়ের কদম। যে কোনো সময় শরীর ছেড়ে দেবে। এই শরীর নিয়ে ও এত তেজ। মধু স্টপ। মধু দাঁড়ালো না। ফুয়াদ না পেরে মধুর হাত ধরে ওকে আটকে দিল। মধুর আগে চিৎকার করতে চাইলো, কিন্তু দুর্বলতা অনুভব করছে। চিৎকার করতে ইচ্ছে করছে না, মাথা ব্যথা করছে। ফুয়াদ মধুর কাঁধ জড়িয়ে ধরে বলল, চলো রিসর্টে ফিরে যাই। তোমার শরীর ঠিক নেই, এই অবস্থায় আর বের হবে না। তোমাকে কক্সবাজার ভালো করে না ঘুরিয়েই ফেরত যাবো না আমরা। তুমি সুস্থ হও, তারপর ঘোরাঘুরি হবে। মধুর মাথা অসহ্য যন্ত্রণায় ফেটে যাচ্ছে। ও মাথা তুলে দাঁড়াতে পারছে না। না চাইতেও ফুয়াদের বাহুতে মাথা ছেকিয়ে চোখ বন্ধ করে শ্বাস নিতে লাগলো। ফুয়াদ মধুর হাত স্পর্শ করে ওর গায়ের অস্বাভাবিক তাপমাত্রা টের পেয়েছে। মধুকে এভাবে মাথা হেলিয়ে দিতে দেখে চমকে ওঠে। হাত বাড়িয়ে মধুর মসৃণ গালে হাত রেখে বলল, মধু আর ইউ ওকে? খারাপ লাগছে, দাঁড়িয়ে থাকতে পারছি না। আমাকে হোটেল রুমে নিয়ে চলুন প্লিজ। মধুর চোখ বেয়ে গরম জল গড়িয়ে পড়ছে। ফুয়াদ মধুর শরীর দু হাতে বুকে জড়িয়ে নিল। গরম শরীর বুকে জড়াতেই ফুয়াদের গরম লাগতে শুরু করলো। মধুকে আরো 2-3 বার ডেকে উঠল, উত্তর নেই। ফুয়াদ এক হাতে মধুকে ধরে রেখে কাউকে কল করলো। কিছু বলে ফোন পকেটে ঢুকে মধুকে পাজা কোলে তুলে হাঁটা ধরল। এই দৃশ্য সবটাই দেখলো মিতুল।
ফুয়াদের কোলে মধুকে দেখে ওর চক্ষু চড়ক গাছ হয়ে গেল। মিতুল ছুটে এসে কিছু বলতে চাইল ফুয়াদকে, কিন্তু ওকে আটকে দিল সমুদ্র। সমুদ্র মিতুলের হাত ধরে আটকে দিয়েছে। মিতুল বিস্মিত চোখে তাকালো সমুদ্রের দিকে। সমুদ্র ওকে শান্ত থাকতে বলল চোখের ইশারায়। একটা সত্যি কথা বলবি? মধু তিন্নির দিকে চেয়ে দুর্বল গলায় প্রশ্ন করলো। তিন্নি তাকালো মধুর শুকনো মুখের দিকে। এখনো শরীরে অনেক জ্বর মধুর। জ্বরের জন্য চোখ মুখ লালচে ভাব হয়ে আছে। তিন্নি ওর দিকে সোজা হয়ে বসলো। মধু গায়ে কম্বল জড়িয়ে শুয়ে আছে। বল। তোর ভাই আমাকে পছন্দ করে কবে থেকে? সেসব ভাইয়ের থেকেই শুনিস। শান্ত মুখশ্রী নিমেষে শক্ত হয়ে উঠল মধুর। শক্ত গলায় বলল, থাক, দরকার নেই। তোকে জিজ্ঞেস করাই ভুল হয়েছে আমার। তুই এত রাগী ছিলি না মধু, এমন রাগী হয়ে যাচ্ছিস কেন? আমার জায়গায় তুই থাকলে কি করতি? তোর ভাইয়ের সাথে চুটিয়ে প্রেম করতাম। একটা কথা বলবি প্লিজ? কি কথা? তোর আমার বন্ধুত্ব কি নিজ থেকে কাকতালীয় ভাবে হয়েছে, নাকি এর পেছনেও তোর ভাইয়ের হাত ছিল? দেখ, এই উত্তরটা অন্তত দে। দোস্ত, রাগ করিস না প্লিজ। আমি সত্যি বললে তুই কষ্ট পাবি, রাগ করবি আরো। তার থেকে এসব এখন বাদ দে। তুই আগে সুস্থ হয়ে ওঠ। আমি এত টেনশন মাথায় নিয়ে থাকতে পারছি না, সত্যি। প্লিজ কিছু অন্তত বল। যদি এক মুহূর্তের জন্যও ফ্রেন্ড ভেবে থাকিস, এই যন্ত্রণা থেকে মুক্তি দে। একদিন হঠাৎ ফুয়াদ ভাইয়া আমার রুমে এসে আমাকে বলল একটা মেয়ের সাথে বন্ধুত্ব করতে হবে। আমি অবাক হয়ে বললাম, কে সেই মেয়ে ভাইয়া? ভাইয়া কিছুই বলল না, শুধু বলল সেসব জেনে তোর কাজ কি? তুই তার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করবি, একজন ভালো বন্ধু হবি তার, ব্যাস। আমি জিজ্ঞেস করলাম, ভাইয়া মেয়েটাকে কোথায় পাবো? একটা ছবি দেখাও, না হলে তো চিনব না। ভাইয়া ছবি সমেত তোর ফেসবুক আইডি দেখালো। আমাকে বললো এই আইডিতে রিকোয়েস্ট দিতে। আমি বললাম, ভাইয়া একসেপ্ট যদি না করে? ভাইয়া তখন কি বললো জানিস? মধু উঠে বসে পড়েছে। কৌতূহল গলায় জিজ্ঞেস করলো, কি বললো? সে না করলেও আমি করে দেব। হোয়াট? আমার আইডির রিকোয়েস্ট তোর ভাই কিভাবে অ্যাকসেপ্ট করবে? বিস্মিত সুরে জিজ্ঞেস করলো মধু। তিন্নি বলল, ভাইয়া তার ল্যাপটপ থেকে আইডি লগ ইন করা দেখালো। আমি এটা দেখে তো চোখ বড় বড় করে বললাম, ভাইয়া তুমি মেয়েটার নামে ফেক আইডি চালানো শুরু করে দিলে কেন? ভাইয়া বলল, এটা কোনো ফেক আইডি না, এটা রিয়েল আইডি। এই যে প্রোফাইলে যার ছবি দেখছিস, এর সাথে তোর বন্ধুত্ব করতে হবে। আমি চমকানো স্বরে বললাম, আরেকজনের আইডি তুমি লগ ইন করেছো কিভাবে? ভাইয়া বলল, হ্যাক করা খুব কষ্টের কাজ নয়। তোর ভাইয়ের এই পেশায় অনেক অনৈতিক কাজ জানতে হয়, এটা তো ছোটখাটো কাজ। তিন্নি ফুয়াদকে আর কিছুই সেদিন বলেনি। তিন্নিকে ফুয়াদ আর কিছুই সেদিন বলেনি, আর তিন্নিও জিজ্ঞেস করতে পারেনি। ফুয়াদ সেদিন তিন্নির মনে ভয় ঢুকিয়ে দিয়ে গিয়েছিল। হ্যাক করার কথা শুনে তিন্নি নিজের আইডির পরিষ্কার করতে লেগে গেল। ওর আইডি যদি কোনোভাবে হ্যাক করে ভাইয়া, কয়েকটা অপরিচিত ছেলের সাথে কথা বলেছিল, তাই ভয়ে তাদের ব্লক করে দেয়। মধুর রাগে মন যাচ্ছে সবকিছু ধ্বংস করে দিতে। কেমন খাটাস লোক, ওর পার্সোনাল আইডি ওই লোকটা হ্যাক করে নিয়েছে, আর ও ঘণ্টাক্ষরেও তা বুঝতে পারলো না। তোর বোকা, এত বোকা আমি, আসলেই বোকা আমি। না হলে তিন্নির বন্ধু নামের অভিনয় কেন বুঝতে পারলাম না? বাবা কথাটা ঠিকই বলে, আমি বোকা, প্রচুর বোকা। দোস্ত বিলিভ কর, আমি ভাইয়ার কথায় তোর সাথে ফ্রেন্ডশিপ শুরু করলেও কিন্তু পরে তোকে সত্যিকারের ফ্রেন্ড বানিয়েছি। মধু তিন্নির হাতের মুঠোয় থেকে নিজের হাত ছাড়িয়ে বলল, তুই প্লিজ আমার সামনে থেকে যা। তোকে এখন বিরক্ত লাগছে, খারাপ আচরণ করতে চাইছি না। তিন্নি বলির মুখ করে বেরিয়ে এলো। মধু ফেসবুকে ঢুকে আগে আইডি ডিঅ্যাক্টিভ করলো, তারপর চুপ করে শুয়ে রইল। মিতুল রাত থেকে রেগে বোম হয়ে আছে, কিন্তু রাগ দেখানোর মতো কাউকে পাচ্ছে না। রুম ছেড়ে বেরিয়ে এলো, নক করলো সমুদ্রের রুমে। ব্রেকফাস্ট করে এসে সবাই রুমে বসে আছে। সমুদ্র বসেই ছিল। তখনই দরজা থাকার শব্দ পেয়ে দরজা খুলে দেখলো মিতুলের অগ্নিশিখা রূপ। মিতুল, হোয়াটস হ্যাপেন্ড? এত রেগে আছো কেন? ভেতরে আসবো? আসো। মিতুল ভেতরে ঢুকে দেখলো ফাহাদ বিছানায় শুয়ে গেমস খেলতে ব্যস্ত। মিতুল এক নজর ওর দিকে তাকিয়ে বলল, তুমি গতকাল রাতে আমাকে আটকালে কেন? নিজের ভাইকে না আটকে আমাকে কেন আটকালে? কেমন ভাই তোমার? আমার সামনে আরেকটা মেয়েকে কোলে নিয়ে ঢং করলো, কিছুই বললে না কেউ? এসব আমাকে কেন জিজ্ঞেস করছো?
ছোটকে জিজ্ঞেস করো। দেখো সমুদ্র, তোমাকে জিজ্ঞাসা করছি কারণ তুমি আমায় আটকালে কেন সেটা জানতে। ও তো তোমার ভালোর জন্যই আটকেছি, যাতে সবার সামনে ছোটর থেকে তিক্ত কথা শুনতে না হয়। দেখো, আমি চাইনি তুমি সবার সামনে সিন ক্রিয়েট করো আর ছোটর কাছে অপমানিত হও। সিক্রেট আমি করতাম? হতবাক গলায় বলল বিতুল। সমুদ্র বিপাকে পড়ে চুপ করে আছে। বিতুল নিজেই আবার বলল, অনেক হয়েছে, আর না। এবার আন্টিকে সব জানাবো আমি। ফুয়াদকে ওই মেয়েটার উপর দুর্বল, ও কি আমায় ঠকাতে চাইছে? আমি তো এসব বসে বসে মেনে নিতে পারি না, ইম্পসিবল। নো মিতুল, এসব কাজে মাকে টানবে না। তুমি আগে ছোটর সঙ্গে কথা বলো। বিতুল রাগে গজগজ করে চলে গেল। ফাহাদ ফোন থেকে চোখ না সরিয়েই সমুদ্রকে উদ্দেশ্য করে বলল, ফুয়াদ ভাইয়া বলেছে মৌমাছিকে ভাবি বলতে, কিন্তু মৌমাছি তো ভাবি বললে খুব রাগ করে, কিন্তু মিতুল ভাবিকে ভাবি বললে খুশি হয়। এখন আমি ভাবি কাকে বলবো বলো তো ভাইয়া? সমুদ্র ফাহাদের হাত থেকে এক টানে ফোন কেড়ে নিয়ে বলল, আমি জানি না। ফোন নিলে কেন ভাইয়া? খেলা তো শেষ হয়নি। সারাদিন কিসের গেমস খেলা, যা এখান থেকে। ফাহাদ রাগ করে রুম থেকে বেরিয়ে এলো। বাইরে এসে তিন্নিকে পেয়ে তার কাছে চলে গেল। বিতুল সমুদ্রের রুম থেকে বেরিয়ে ফুয়াদের রুমে নক করলো। ভেতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে জোরে জোরে ধাক্কা দিতে লাগলো। রাগে একটা লাথি মেরে বসলো। ফুয়াদ, নাইম, সাহিত্য তিন বন্ধু বাইরে গিয়েছিল। ফিরে এসে বিতুলের এই অবস্থা দেখে এগিয়ে এসে নাইম জিজ্ঞেস করলো, কি হয়েছে? চোপকে ঘাড় ফিরে তাকালো বিতুল। দেখলো তিন জোড়া চোখ ওর দিকে হতবুদ্ধির চোখে তাকিয়ে আছে। বিতুল রাগের মাথায় করা কাজে মনে করে লজ্জা পেল। ফুয়াদের দিকে তাকিয়ে দেখলো ভ্রু কিঞ্চিত কুচকে ওর দিকে তাকিয়ে আছে প্রশ্নবিদ্ধ চোখে। ভেতরে ভেতরে রাগে ফুঁসছে বিতুল, কিন্তু ফুয়াদের সামনে দাঁড়িয়ে সব রাগ উবে গেছে। সেদিন ছাদের কথা স্মরণে আসতে ভীতু হয়ে গেল। বিতুল ভীতু গলায় বলল, না মানে দরজা ধাক্কা দিয়েছিলাম, কেউ সাড়া দিচ্ছে না তাই আর কি। সাহিত্য বিতুলের কথা শুনে এগিয়ে এসে বাইরে থেকে দরজার সিটকিরি লাগানো দেখিয়ে বলল, কোন ধ্যানে মগ্ন ছিল এটা চোখে পড়েনি? বিতুলের মন চাচ্ছে সাহিত্যের মাথা ফাটিয়ে দিতে। চরম বেয়াদব এই লোকটা, সবসময় বেশি বেশি। দাঁত খেচে রাগি চোখে তাকিয়ে আছে সাহিত্যের দিকে। ওর কথায় উত্তর না দিয়ে ফুয়াদকে বলল, তোমার সাথে আমার জরুরি কথা ছিল, একটু সময় হবে? ফুয়াদ ব্যস্ত ভঙ্গিতে মাথা নেড়ে না বুঝিয়ে বলল, সরি, এই মুহূর্তে আমি প্রচুর বিজি, তোমাকে কোনো সময় দিতে পারছি না। বলি ফুয়াদ দরজা খুলে ভেতরে চলে গেল। বিতুল নাইব আর সাহিত্যের সামনে এইভাবে ফুয়াদের প্রত্যাখ্যান পেয়ে লজ্জায় লাল হয়ে গেল। মাথা নিচু করে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করে একবার আর চোখে রুমের ভেতরে আগুন গরম দৃষ্টি নিক্ষেপ করে হরহরিয়ে স্থান ত্যাগ করলো। সাহিত্য আর নাইম ভেতরে এসে বলল, তুই বিজি? না, মিতুলকে মিথ্যে বললি কেন? ওর সাথে কথা বলতে ইচ্ছে করছে না তাই। ওর সাথে সব ক্লিয়ার কর। ওর কাছে ক্লিয়ার করা মানে মায়ের কানে সব যাওয়া। আন্টিকে কবে জানাবি? আগে ওকে রাজি করাই, তারপর। শনি জ্বর বাঁধিয়ে ফেলেছে। আমার ভালোবাসা গ্রহণ করার জন্য উপযুক্ত হয়ে উঠতে একটু জ্বর দরকারই ছিল। সাহিত্য ফুয়াদের ফোন বিছানায় থেকে হাতে তুলে নিল। একটা নাম ছাড়া নাম্বার থেকে অনেকগুলো মিস কল আসছে। ও হাতে নিতে আরেকবার বেঁচে উঠল। কিরে, এটা কে? তোর এত কল দিছি, রিসিভ করছিস না? ফুয়াদ একটারে ওর হাত থেকে ফোন কেড়ে নিয়ে পকেটে ঢুকিয়ে রাখলো। নাইম আর সাহিত্য সন্দেহ চোখে ওর দিকে তাকিয়ে আছে। ফুয়াদ আমতা আমতা করে বলল, কি হলো, ওভাবে তাকিয়ে আছিস কেন? ফোন কেড়ে নিলি কেন? ওটা কে ছিল? তোরা কি ভেবে সন্দেহ করছিস? ওটা তো মধু হবে না, শিওর মিতুল। ওটা একটা বয়স্ক পুরুষ মানুষ। সবাইকে মেয়ে ভাবিস কেন? মেয়েরা ছাড়া কি আমায় আর কেউ কল দেয় না? এমনভাবে কেড়ে নিলি তাতে লুকানো গার্লফ্রেন্ড ছাড়া কিছুই মাথায় আসেনি। তোদের মাথায় এসব ছাড়া আর কি ঘুরে? আর নাইম, গার্লফ্রেন্ড লুকানোর স্বভাব তোর, আমার না। আমি যা করব সবার সামনেই, এখানে লুকানোর কিছুই নেই। তোর বোনের সাথে আমারই সামনে প্রেম করে বেড়ালি, আমি ধরতেও পারলাম না। কথা না পারলে এক কথা বলে খোঁচা দিতে, যাতে কিছু বলতে না পারি। খোঁচা দেওয়ার মতো কাজ করেছিস, দিব না কেন? নাইমের ফোনে রাহের কল এলো যথাসময়ে। নাইম ফোন রিসিভ করেই রুম থেকে বেরিয়ে গেল। সাহিত্য ফুয়াদের দিকে তাকিয়ে বলল, দেখছিস, গার্লফ্রেন্ড কল দিতেই পালালো। আমিও যাই, একটু দেখে আসি, তুই থাক। সবাই জোড়া হয়ে যাচ্ছিস, আমার একা সিঙ্গেল রেখে। আমার অবস্থা সমুদ্র ভাইয়ের মতো হয়েছে, তোদের পাত্তার পাবো না। যাই, সমুদ্র ভাইয়ের সাথে বসে দুঃখ প্রকাশ করে আসি। সাহিত্য সমুদ্রের কাছে গেল আর ফুয়াদ গেল বধুর কাছে।
একদিন বিছানায় পড়ে থাকলেও দ্বিতীয় দিন আর বিছানায় পড়ে থাকেনি মধু। ঘুরতে এসে রুমে বসে থাকবে, এ কি হয় নাকি? ওর গায়ের জ্বর ও ছেড়েছে, জ্বর এই কমে এই বাড়ে। মধুর সকালে থেকে জ্বর নেই, তাই ঘুরতে যাওয়ার কথা বলতে লাগলো সবাইকে। আজ অনেকেই ঘুরতে যেতে চেয়েছিল, মধুর সাথে ফুয়াদ আর তিন্নি থাকতে চেয়েছিল, কিন্তু মধুকে রেডি হয়ে বের হতে দেখে কারো আর রিসোর্টে থাকার দরকার পড়ল না। ফুয়াদ মধুকে বের হতে মানাও করেছিল, কিন্তু মধু এমন ভাব করেছে যেন ওর কথা ওর কানেই যায়নি। ফুয়াদ মধুর এমন উপেক্ষা জাস্ট সহ্য করতে পারছে না, কিন্তু দাঁতে দাঁত চেপে সহ্য করছে। সবাই হিমছড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। মধু ফাহাদের সাথেই মিশে আছে, একমাত্র ওকে ধমকাতেও ওর ভালো লাগছে। এতবার ধমক দিয়েছে ভাবি রাখার জন্য, ধমক দিলেই ফাহাদ কান ধরে সরি আপু বলে, আবার একটু পরে ভাবি ডাকা শুরু হয়ে যায়। হিমছড়ি যাওয়ার পথটি মধুর মারাত্মক পছন্দ হয়েছে। এক পাশে বিস্তীর্ণ সমুদ্র, আরেক পাশে সবুজ পাহাড়ের সারি, মাঝে পিচ ঢালা মেরিন ড্রাইভ। হিমছড়ি থেকে ঘুরে 5 কিলোমিটার দূরে হিরানি বিচ যাওয়ার পথ ধরল। মাঝে মধুকে রেখে যাওয়ার কথা হয়েছিল, ওর যদি খারাপ লেগে থাকে সেই জন্য, কিন্তু মধু ফিট আছে বলেছে। ঘোরাঘুরি করলে মন ও শরীর দুটোই চাঙ্গা হয়ে ওঠে। আমাকে নিয়ে এত টেনশন করার কিছু নাই, আমি সুস্থ আছি। থেমে আবার ফুয়াদের দিকে তাকিয়ে বলল, কারো এক্সট্রা কেয়ার আমার দরকার নাই। মধুর এমন কথায় ফুয়াদ ফুঁসে উঠে বলছে, কেউ যেন আবার অজ্ঞান হয়ে আমার বাহুতে না পড়ে। মধু আগুন গরম চোখে ফিরিয়ে তাকালো ফুয়াদের দিকে। এতগুলো মানুষের মাঝে আর তর্ক বাড়ালো না, আর বাড়াতেও চায় না। ঘোরাঘুরি শেষ করে ক্লান্ত শরীর নিয়ে ফিরে এলো রিসোর্টে সবাই। ডিনারের আগে আর কেউ বের হলো না রুম থেকে। ডিনার শেষ করে সবাই আড্ডা জমালো। আজকের আড্ডায় মধুও আছে। মধুর এক পাশে তিন্নি, আরেক পাশে ফাঁকা। ফুয়াদ আর সমুদ্র বাদে সবাই আছে। মধুর কেন জানি মনে হলো এই চেয়ারে ফুয়াদ বসবে। কিছুক্ষণ বাদেই দুজনে এসে উপস্থিত। মধু সমুদ্রকে ডেকে উঠল, ভাইয়া এখানে বসবেন? সমুদ্র ফুয়াদের দিকে এক পলক তাকিয়ে বসে পড়ল। মধু স্বস্তির নিঃশ্বাস ফেলে হাসলো। ফুয়াদ মুখটা গম্ভীর করে বিতুলের পাশে গিয়ে বসলো। পাশে বসতে না পারলেও মুখোমুখি বসেছে মধুর সাথে ফুয়াদ। সারাদিন ঘোরাঘুরি করে এখন শরীরের কি অবস্থা? সমুদ্র শুধালো মধুকে। মধু হেসে উত্তর দিতে যাবে, ওর কথা গলায় আটকে যায়। মুখের হাসি ও নিমিশেই গায়েব হয়ে যায়। মধু অনুভব করে ওর পায়ের উপর আরেকটা পায়ের উপস্থিতি। খামচে ধরেছে ওর পা, তার পা দ্বারা। মধুর আগে চোখে তাকায় ফুয়াদের দিকে। ফুয়াদ সাহিত্যের সাথে কথা বলতে ব্যস্ত। মধু চোখ মুখ লাল করে তাকিয়ে আছে ফুয়াদের দিকে। ফুয়াদ ভুল করেও ওর দিকে তাকায়নি। সমুদ্র মধুর দিকে তাকিয়ে আছে উত্তরের আশায়, আর মধু ওকে বাদ দিয়ে ফুয়াদের দিকে শক্ত মুখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সমুদ্র আর উত্তরে আশা করলো না। মধু এখন উত্তর দেবার অবস্থাতেও নেই, ও আছে রেগে আগুন হয়ে। ফুয়াদ কথা বলতে বলতে সামনে তাকাতে মধুর আগুন গরম দৃষ্টি দেখে বাঁকা হাসলো। মধুর গা জ্বলে উঠল সেই হাসিতে। ফট করে মধু দাঁড়িয়ে পড়ল আর বলল, আমি রুমে যাব। এনি প্রবলেম? হ্যাঁ, মাথা ব্যথা করছে। মাথা ব্যথা শুনে তিন্নি ওকে নিয়ে চলে গেল রুমে। এই জন্য আজ বের হতে মানা করছিলাম। আমার মাথা ব্যথা নাই। মিথ্যা বললি কেন? তোর খাটাস ভাইয়ের জন্য। তিন্নি আর বলার মতো কিছুই পেল না। মধুকে রুমে রেখে আবার ফিরে আসলো। মধুই পাঠিয়েছে ওকে। মধু একাই শুয়ে থাকবে বলেছে। মধু বিছানায় শুয়ে আছে। ও জানে এখন ফুয়াদ আসবে। ও চোখ বন্ধ করে ঘুমের ভান ধরে আছে। 10 মিনিট পরে দরজা খুলে ফুয়াদ আসলো ভেতরে। মধুর অগোচরে ফুয়াদ ওর খুব নিকটে থাকে। মধু জানে সবসময় ঘুমে থাকলেও আজ ঘুমে নেই ও। আজও জেগে ঘুমের ভান ধরে পড়ে থাকবে। দেখবে এই শয়তান লোক কি করে। ফুয়াদ এসে মধুকে ভালো করে পর্যবেক্ষণ করছে, ঘুমিয়েছে কিনা। মধুকে ভারী নিঃশ্বাস নিতে দেখে ওর মনে হলো মধু ঘুমিয়ে গেছে। ও ঠিক 15 মিনিট পর এসেছে। যদি সত্যি মাথা ব্যথা থাকে তাহলে রুমে এসে ঘুমিয়ে যাবে, আর যদি ওর জন্য এসে থাকে তাহলে ঘুমাবে না। ফুয়াদের মন বলছে মধু ঘুমায়নি, ভারী নিঃশ্বাস নিয়ে ঘুমের ভান করছে। ফুয়াদ মধুর পাশে গিয়ে বসলো। মধুর নিঃশ্বাস আটকে আসছে, ও নড়তে পারছে না। এদিকে ফুয়াদ ওর গা ঘেঁষে বসেছে, আবারও ওর মুখের ওপর মাথা ঝুঁকিয়ে রেখেছে। ফুয়াদের তপ্ত নিঃশ্বাস ওর চোখে মুখে আছড়ে পড়ছে। মধু ঘুমের ভান করে পড়ে থাকতে পারছে না। সারা শরীর শিরশির করে কাঁপছে, বুকের ভিতর ধুকপুক করছে। হার্ট এত জোরে বিট করছে মনে হয় ফেটিয়ে যাবে। ঢোক গিলছে মধু। ফুয়াদ ঠোঁটের করে বাঁকা হাসি ফুটিয়ে ওর মুখের দিকে তাকিয়ে আছে। মাথা তুলে সোজা হয়ে বসলো ফুয়াদ। তারপর বলল,
তুমি অভিনয়ে খুব কাঁচা সুইটহার্ট। মধু চোখ মেলল না, চোখ খিচে নিল আরো। নিস্তেজ শরীর নিয়ে পড়ে রইল। ও ধরা পড়ে গেছে, কিন্তু তাও চোখ মেলে তাকাতে পারছে না। কপালে ফুয়াদের হাতে স্পর্শ পেতে শক্ত হয়ে গেল ওর শরীর। ঠোঁট কামড়ে ধরল দাঁত দ্বারা। চোখ মেলতে না পারলেও হাত নিয়ে ফুয়াদের হাত ধরে নিজের কাছ থেকে সরাতে চাইল। অদ্ভুতভাবে মুখ দিয়ে কথাও বের করতে পারল না। ফুয়াদ হাত সরিয়ে নিল না। মধুর হাত নিজের হাতের উপর থেকে সরিয়ে বলল, অসুস্থ, তোমার সাথে রোম্যান্স করতে আসিনি, এসেছি হেল্প করতে। মধুর মন চাইল চিৎকার করে বলতে, আপনার হেল্পের কোনো প্রয়োজন নেই। এতক্ষণ মাথা ব্যথা না করলেও এবার সত্যি মাথা ব্যথা শুরু হয়ে গেল। ফুয়াদের উপস্থিতি মানে শরীর অসুস্থ হওয়া। ফুয়াদ খুব সুন্দর আলতোভাবে কপালে আঙ্গুল দিয়ে মেসেজ করতে লাগলো। মধুর খুব আরাম লাগতে শুরু করলো। ঘুমানোর উদ্দেশ্য না থাকলেও এই আরামের কাছে হার মেনে সত্যি সত্যি ঘুমিয়ে পড়ল। মধু ঘুমিয়ে যেতে ফুয়াদ কপাল থেকে হাত সরিয়ে নিল। মধুর ছোট নরম হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে চুমু খেলো। ঘুমের মধ্যেও মধু ফুয়াদের স্পর্শে কেঁপে উঠল। তুমি খুব বোকা সুইটহার্ট, ঘুমাবে না ভেবেও ঘুমিয়ে গেলে, তাও আমারই আদর খেয়ে। ঘুমন্ত মধুর মায়াবী মুখশ্রীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল, গালে হাত ঠেকিয়ে। তৃষ্ণার্ত চোখ দুটো বেহার মতো চেয়ে আছে, পলকও ফেলতে চাইছে না। অনেক কষ্টে নিজেকে সামলে ফুয়াদ উঠে দাঁড়ালো আর গট গট করে বেরিয়ে এলো রুম থেকে। বাইরে থেকে দরজা লাগিয়ে দিল। পরদিন মধু ঘুম থেকে ধরফড়িয়ে উঠে বসলো। ঘুমের আগে সে ঘুমের ভান করে থাকা ও ফুয়াদের উপস্থিতির কথা মনে পড়ল। পরে আর কিছুই মনে করতে পারল না। লোকটা জাদু জানি নাকি? সে আসার পর আর কিছুই মনে করতে পারছে না। কেন? সে তো ঘুমাবে না ভেবেছিল, তাহলে ঘুমিয়ে গেল কিভাবে? মধু বিছানায় বসে এসব ভাবছিল। রুমে আর কেউ নেই, কোথায় আছে জানার জন্য এদিক ওদিক তাকালো। কাউকে নজরই এলো না। তখনই মিতুল এসে উপস্থিত হলো। মধু এক নজর দিয়ে চোখ সরিয়ে নিল। মিতুল এসে ওর পাশে দাঁড়িয়ে বলল, মধু, কি খবর? কেমন আছো? মধু ওকে সম্পূর্ণ উপেক্ষা করে উঠে ওয়াশরুমে চলে গেল। মিতুল দাঁত কিরমির করে দাঁড়িয়ে রইল। মধু ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো মিতুল বিছানায় বসে আছে। ও আসতেই বলল, তোমার সাথে আমার কিছু কথা ছিল। মধু কপাল কুঁচকে তাকিয়ে আছে। মিতুল কিছু বলতে যাবে, রাহি এসে উপস্থিত হলো রুমে। রাহিকে দেখে মিতুল চুপ করে গেল। মিতুল ভাবি, তুমি এখানে? তোমাকেই খুঁজতে আসছিলাম। কোথায় ছিলে? সমুদ্র ভাইয়ার কাছে। কিছু বলবে? না, এমনিতেই রুমে একা ভালো লাগছিল না, তাই আসছিলাম। মধু ওদের দুজনকে রেখে রুম থেকে বেরিয়ে এলো। নিজে একা হাঁটতে লাগলো। নিচতলায় নেমে দাঁড়াতে ওর চোখে পড়লো গেটের কাছে দাঁড়ানো একজনের উপর। ওর হাঁটু কেঁপে উঠল, বজ্রপাতের মতো চমকে উঠছে মানুষটাকে দেখে। ভয়ে মধুর সারা শরীর থরথরি কাঁপতে লাগলো। মুখে হাত চেপে তাড়াতাড়ি পেছনে ঘুরে গেল। উল্টো ঘুরে হাঁটা ধরলো। ওর পা অবশ হয়ে আসছে, হাঁটতেই পারছে না, কিন্তু প্রাণপণে চাচ্ছে দ্রুত স্থান ত্যাগ করতে। ভয় আর মধু হাঁটতে পারল না। দুই সিঁড়িতে উঠেই বসে পড়ল। বসে থরথরিয়ে কাঁপতে লাগলো। ওর শরীর মাত্রাতিরিক্ত কাঁপছে। ভয়ও নড়তে পারছে না। একটা মেয়ে তখন সিঁড়ি বেয়ে নামছিল। ওকে ওভাবে বসে কাঁপতে দেখে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার? শরীর খারাপ লাগছে নাকি? মধু মাথা নাড়িয়ে সম্মতি দিল। মেয়েটা মধুকে ধরে উঠালো। তারপর ওকে ধরে নিয়ে যেতে লাগলো রুমে। দূর থেকে সমুদ্র এই অবস্থায় মধুকে অপরিচিত একটা মেয়ের সাথে এগিয়ে আসতে দেখে চমকে এগিয়ে আসলো। মধু, কি হয়েছে তোমার? মধু কথা বলার মতো অবস্থায় নেই। ও সমুদ্রের হাত জাপটে ধরে কাঁপতে লাগলো। মেয়েটিকে সমুদ্র ধন্যবাদ বলে মধুকে রুমে এনে বিছানায় বসায়। রাহি আর মিতুল ওর এই অবস্থা দেখে চমকিত। সমুদ্র গ্লাসে পানি এনে মধুকে দিয়ে বলল, পানি খাও। মধু বাধ্য মেয়ের মতো পানি খেয়ে নেয়। সমুদ্র ওর সামনে বসে বলল, এবার বলো কি হয়েছে? এত ভয় পেয়েছো কেন? মধু এখনো ভয়ে ঠুকরে উঠছে। সমুদ্র মধুর হাত ধরে বলল, শোনো, আমরা সবাই আছি তোমার সাথে, নির্ভয়ে বলো কি হয়েছে তোমার সেটা। মধু ভরসা পেল যেন। সমুদ্রের হাত আঁকড়ে ধরে ঝরঝরিয়ে কেঁদে উঠল। ওর দু চোখ বেয়ে অনর্গল জল গড়িয়ে পড়তে লাগলো। সমুদ্র হতভম্ব হয়ে তাকিয়ে আছে। আচমকা এমন বিহেভ করার কারণ কি হতে পারে ভেবে শঙ্কিত হচ্ছে।